ফের কঠোর বিধিনিষেধের আওতায় দেশ। ঘাটে সড়কে রাজধানী ফেরত মানুষের ঢল। নির্দেশনা মানাতে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চেকপোস্ট। জেলা শহরে হু হু করে বাড়ছে করোনায় মৃত্যুর মিছিল। ঢাকার বাইরে ২৪ ঘন্টায় ৯৫ জনের মৃত্যু। অসচেতনতা ও চিকিৎসা নিতে গাফিলতি কারণ বলছেন চিকিৎসকরা। মধ্যরাতে শেষ হচ্ছে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। প্রস্তুত কক্সবাজার উপকূলের লক্ষাধিক জেলে। কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা। এবং কয়েকশো বছরের ভয়াবহতম বন্যায় চীনের হেনান প্রদেশে মানবিক বিপর্যয়। মৃতের সংখ্যা বেড়ে ৩৩। বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধের আওতায় পুরো দেশ। বন্ধ অফিস, আদালত, পোশাক কারখানা সহ শিল্প কারখানা। এদিকে যারা ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন, মরিয়া হয়ে তারা ফিরছেন রাজধানীতে। ভোরে সদরঘাটে লঞ্চ ফেরার সঙ্গে সঙ্গে লক্ষাধিক মানুষ প্রবেশ করে ঢাকায়। যানবাহন বন্ধ থাকায় গন্তব্যে যেতেও পড়েন দুর্ভোগে। আহমেদ সালেহিনের রিপোর্ট। এক একটা লঞ্চ ঘাটে ভিড়তেই জনসমুদ্রে রূপ নেয় পুরো সদরঘাট এলাকা। লক্ষ মানুষের এই ভিড় জানান দিচ্ছে কর্মজীবীরা ফিরছেন রাজধানীতে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন শেষে তাই কর্মস্থলে আসার তাড়া তাদের। যদিও করোনা সংক্রমণ রোধে সরকারি বেসরকারি সকল অফিস আদালত বন্ধ, তবুও এই মানুষের ঢাকায় আসার কারণ জানতেই অজুহাত ছিল ফিরতে হবে কর্মস্থলে। ঢাকা এমার্জেন্সি আসছি, ডাক্তার দেখানো লাগবে এই জন্য। আরো ৪-৫ দিন ছুটি কাটান যাইতে, এখন লকডাউনের কারণে আগে আসতে হয়েছে। যেই কারণে সবকিছু বন্ধ রেখে দেওয়া হলো কঠোর বিধিনিষেধ। সেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত ঢাকায় ফেরা এই লক্ষাধিক মানুষের উদাসীনতায়। স্বাস্থ্যবিধি আসলে ওইভাবে ডিস্টেন্স মানা হয়নি, যেভাবে আসলে যাত্রীরা উঠলো, হাজার হাজার যাত্রী একসাথে উঠলো। অন্যদিকে ঘাটে নির্বিঘ্নে নামলেও গন্তব্যে পৌঁছতে গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে নগরীতে ফেরা মানুষগুলোকে। কোনো পরিবহন তো নাই, আমরা হেঁটে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আপনার মাস্ক কোথায়? মাস্ক নাই, মাস্ক পরে গেছে। লঞ্চ যদি কালকে বন্ধ করে দিত তাহলে তো আমরা আসতাম না। কোনো তো একটা গাড়িও নেই, আমরা হাইটে কি সাভার দিতে পারবো? সরকার যদি লকডাউন দিত তাহলে রাত ১২টার পর দিত। এই যে সকাল ৬টা বাজে দিচ্ছে, যে বরিশাল দিয়ে লঞ্চ, যে মানুষগুলো এসে কেমনে যাবে বাসায়? বাচ্চা নিয়ে তো হেঁটে যাওয়ার কোনো রাস্তাও দেখি না, কারণ হাঁটা তো সম্ভব না এত। ফের শুরু হওয়া এই কঠোর বিধিনিষেধ শেষ হবে আগামী ৫ই আগস্ট মধ্যরাতে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের খবর জানাতে রাজধানীর গাবতলীতে আছেন সহকর্মী এহসান জুয়েল এবং সিলেটের জিন্দাবাজার থেকে যুক্ত হচ্ছেন ইকরামুল কবির। শুরুতে যাচ্ছি জুয়েলের কাছে। জুয়েল, মোটুসি, স্পষ্টত কঠোর লকডাউন কঠোরভাবে পালন করা হচ্ছে। অর্থাৎ প্রথম দিনে এখন পর্যন্ত কোনো রকম দোকানপাট, অফিস আদালত কোনো কিছুই খোলা নেই। এর উপর বড় কথা হলো আজকে শুক্রবার, ঈদের দ্বিতীয় দিন, তাই সব কিছু মিলে কিন্তু মানুষজনের ভিড় অনেকটুকু কম, কিংবা রাস্তাঘাটে মানুষ খুব একটা অপ্রয়োজনে বের হয়নি। কিন্তু ঢাকা শহরের দুই প্রান্তে আমরা দুই ধরনের লকডাউনের চিত্র দেখতে পেয়েছি। অর্থাৎ যেই লঞ্চগুলো ছেড়ে এসেছে কালকে সন্ধ্যায়, সেগুলো যখন আজকে সকালে সদরঘাটে পৌঁছেছে, তখন কিন্তু মানুষের সীমাহীন ভোগান্তি। হাজার হাজার মানুষ তারা ঢাকা শহরে পৌঁছার পর, যেহেতু লকডাউন কার্যকর শুরু হয়ে গেছে, তাই কোনো রকম গণপরিবহন নেই, রিক্সা পর্যন্ত চলছে না। কোনোভাবেই কিন্তু তারা নির্ধারিত গন্তব্যে সদরঘাট থেকে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না। সেখানে প্রসূতি নারী, বৃদ্ধ, ৬ মাসের শিশু থেকে শুরু করে সবাই কিন্তু ভোগান্তিতে পড়ছেন এবং লম্বা পথ প্রায় ৮-১০ কিলোমিটার পায়ে হেঁটে তারা সদরঘাট থেকে তারা চেষ্টা করছেন তাদের নির্ধারিত গন্তব্যে মিরপুর, গাবতলী, বিভিন্ন এলাকা, সাভার, অনেকে চলে যেতে। অন্য একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি গাবতলীর দিকে। অর্থাৎ যারা বাসে করে দেশের উত্তরাঞ্চল থেকে ঢাকা শহরে প্রবেশ করার চেষ্টা করছেন, বিশেষ করে গত রাতে যারা রওনা হয়েছিলেন, আজকে সকালে তাদের পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে, যানজট থেকে শুরু করে যান্ত্রিক নানা সমস্যার কারণে তারা ঢাকা শহরে সময় মতো পৌঁছতে পারেননি। অর্থাৎ সকাল ৯টায় এখনও তারা গাবতলী ব্রিজের উপরে অবস্থান করছেন। এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বেশ কঠোরতা অবলম্বন করছে। তারা কোনোভাবেই কোনো যাত্রীবাহী বাসকে ঢাকা শহরে ঢুকতে দিচ্ছে না। অর্থাৎ বাসগুলো যেহেতু ব্রিজের উপরে আটকে লম্বা যানজটের সৃষ্টি করছে এবং জরুরি পরিবহন যেগুলো আসার কথা রয়েছে তারা প্রবেশ করার সুযোগ পাচ্ছে না, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যেটি করছে যে বাস থেকে যাত্রীগুলোকে নামিয়ে দিয়ে শুধুমাত্র খালি যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোকে টার্মিনালে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। আর এক্ষেত্রে ব্যক্তিগত যেসব গাড়িগুলো বের হচ্ছে, যারা বিনা কারণে বের হয়েছেন কিংবা লকডাউনের শর্ত ভঙ্গ করে বের হয়েছেন, জরুরি কাজ ছাড়া বের হয়েছেন, তাদেরকে কিন্তু ইউটার্ন করে দিয়ে হচ্ছে। অর্থাৎ এই গাবতলী ব্রিজ থেকে আবার ঘুরিয়ে তাদেরকে পিছনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কোনোভাবেই ঢাকা শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ সবকিছু
সবকিছু মিলে যে বিষয়টি ছিল যে যে অবস্থানে আছেন সেখানে থাকবেন, লকডাউনে কেউ ঘর থেকে বের হবেন না বিনা কারণে, সেই বিষয়গুলোই কঠোরভাবে প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। উল্লেখযোগ্য একটা বিষয় হলো যে মানুষগুলো ঢাকা শহরে ঢুকছেন লম্বা পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে, তারা কিন্তু মাস্ক পরার যে বিষয়টা সেটা কোনোভাবে করতে পারছে না। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যাদের মাস্ক নেই তাদেরকে নিজেরা মাস্ক সরবরাহ করছে, কিংবা যাদের মাস্ক আছে তাদেরকে মাস্ক পরতে বাধ্য করছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও কঠোরভাবে অবলম্বন করা হচ্ছে। আমরা ঢাকা শহরের খবর জানার পাশাপাশি সিলেটের খবর জানতে চলে যাব আমাদের রিপোর্টার ইকরামুল কবিরের কাছে। ইকরাম। ধন্যবাদ জুয়েল। আজ সকাল থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিলেট নগরী একেবারে কেন্দ্রস্থল জিন্দাবাজার এলাকায় দাঁড়িয়ে আছে। এখানে যদিও শুক্রবার অন্যান্য সময়ও বিপণী বিতান বা মার্কেটগুলো বন্ধ থাকে, আজকেও তার কোনো ব্যত্যয় ঘটেনি। তবে যে জিনিসটি আজকে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে যানবাহন দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি এই 10টার সময় কিছু যানবাহন থাকে অন্যান্য সময়, কিন্তু আজকে কোনো যানবাহন নেই। 3 চাকার যে রিক্সাগুলো ছাড়া আর অন্য কোনো যানবাহন আমরা দেখতে পাইনি। অন্যান্য দিকে বন্দরবাজার, আম্বখানা কিংবা শিবগঞ্জ, সুবিধ বাজার সব জায়গায় একই অবস্থা। মাঝে মধ্যে 2-1টা সিএনজি অটোরিক্সা দেখা যাচ্ছে, তাছাড়া আর কোনো যানবাহন নাই। বলে রাখা প্রয়োজন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর লকডাউন নিয়ন্ত্রণে 35 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যেখানে মধ্যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবে এবং সিলেটের যে 13টি উপজেলা রয়েছে এবং মহানগরী রয়েছে সব জায়গায় তারা চষে বেড়াবে। যেখানে কোনো এই লকডাউনের অমান্যকারী কাউকে পাবে তাকে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখেছি যে কিছুদিন আগে যে লকডাউন শেষ হয়েছে প্রতিদিন 2 থেকে 2.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং বিভিন্ন যানবাহন আটক করা হয়েছে, মামলা করা হয়েছে, প্রায় 200 মামলা প্রতিদিন হয়েছে। আজকে থেকে শুরু হবে কি আমরা দেখেছি কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে বিভিন্ন জায়গায়, তবে এখন পর্যন্ত তেমন কোনো জরিমানা বা তেমন কোনো কিছু করা হয়নি। কারণ হচ্ছে কি আজকে মাত্র শুরু হলো বা শুক্রবারের সকাল, শুক্রবারে এমনিতেই ফাঁকা থাকে শহর বা ফাঁকা থাকে বিভিন্ন নগরীর বিভিন্ন জায়গাগুলো, এখন পর্যন্ত একই অবস্থা আছে। বোঝা যাবে কালকে এবং পরবর্তীতে যেই সময়গুলো আসার পরে বোঝা যাবে আসলে লকডাউন কেউ মানছে কি মানছে না বা লকডাউনের কোনো কেউ অমান্য করছে কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই লকডাউনের সময় যে জিনিসটা করা হচ্ছে বা যে জিনিসটার জন্য লকডাউনটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, মাস্ক মেনে পড়ার জন্য, এইটা হচ্ছে কি নিজের নিরাপত্তার জন্য, নিজের করোনা থেকে মুক্তির জন্য সরকার এই লকডাউন দিয়েছে। তার সবাইকে মানতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। তারপরেই এই লকডাউনের যে বিশেষত্ব বা লকডাউন দেওয়ার যেই সরকারের যে কারণ লকডাউন দিয়েছে সেই কারণের সেই সফলতা পাবে। কিন্তু মানুষের মধ্যে যদি সেই সচেতনতা বৃদ্ধি করা না যায় তাহলে এই লকডাউনের দেওয়ার কোনো মানে হয় না, এমনটি বলছেন সরকারের পক্ষ থেকে। মোটামুটি এই ছিল সিলেটের লকডাউনের সর্বশেষ। সরাসরি যুক্ত হয়ে কঠোর বিধিনিষেধের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির ও এহসান জুয়েল। বিধিনিষেধের মধ্যেও ঢাকায় ফিরছেন অনেকেই। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং রাজধানীর গুলিস্তানে আছেন নাজমুস সালেহী। সরাসরি শুরুতেই যাচ্ছে উজ্জ্বলের কাছে। উজ্জ্বল। মোটরসি এই যে লকডাউন উপেক্ষা করে যে যাত্রী চলাচল করছে এবং এই পরিস্থিতিতে আপনাকে একটা এই কিছুক্ষণ আগের ঘটনা জানাচ্ছি যে বাংলাবাজার ঘাট থেকে কিন্তু ফেরি শাহজালাল একেবারে লোকজন নিয়ে ভর্তি করে শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর 17 নম্বর খুঁটির সঙ্গে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে এবং অন্তত 20 জন যাত্রী আহত হয়েছে। এবং আপনারা দেখেন যে এই শাহজালাল ফেরি যেটি ঘাটে এসে পৌঁছেছে এবং আমরা যদি ফেরি দেখাতে পারি যে ফেরির উপরের অংশ যেখানে ক্যান্টিন থাকে এবং মাস্টার যেখানে ফেরি পরিচালনা করে সেখানে যেমন আঘাতপ্রাপ্ত হয়েছে, একই সঙ্গে আমি যদি আপনাকে দেখাতে পারি যে ফেরির একেবারে সামনের অংশ যেটি এই সামনের অংশটুকু কিন্তু একেবারে ছিদ্র হয়ে গেছে। তো এই ফেরিটি ঘাটে ফেরার পরে এটা কিন্তু ওই এখানকার যে ওয়ার্কশপ আছে সেখানে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলছিলেন যে ফেরিটি যখন আনা হচ্ছিল ঘাটে আসার পথে প্রচন্ড স্রোতে এত বিকট শব্দে আঘাতপ্রাপ্ত হয় যে মানে অনেক যাত্রী কিন্তু পড়ে যায় এবং পড়ে গিয়ে কিন্তু অনেক আঘাতপ্রাপ্ত হয় এবং যে যাত্রী
যাত্রীরা ফেরিতে ছিল সবাই আতঙ্কিত হয়ে পড়ে, চিৎকার শুরু করে এবং ফেরিটি উপরের অংশ ছিদ্র হবার কারণে কিন্তু ফেরিটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। তবে যে অংশে অনেক বড় হয়ে ছিদ্র হয়েছে, এটি যদি আরো বেশি লোডের অবস্থায় ছিল তখন কিন্তু ভিতরে পানি প্রবেশের একটা আশঙ্কা সৃষ্টি হয়েছিল। এখন আপনারা দেখছেন যে যেভাবে বড় হয়ে ছিদ্র হয়েছে, এই ছিদ্র পরিস্থিতিটা কিন্তু যখন অনেক যাত্রী এটার মধ্যে যখন যানবাহন ছিল, যাত্রী ছিল, এটি কিন্তু পানির লেভেলে ছিল এবং এইভাবে কিন্তু দুর্ঘটনা কবলিত এই শাহজালাল ফেরি ঘাটে এসছে এবং এখানে কিন্তু 14টি ফেরি চলাচল করছে এবং লকডাউন উপেক্ষা করে কিন্তু যানবাহন এবং যাত্রী নিয়ে অনেকেই কিন্তু এই পারাপার হচ্ছে ফেরিতে করে এবং সকাল 6টা থেকে যে লকডাউন ছিল সেই লকডাউনকে উপেক্ষা করে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই পারাপার চলছে। তবে তারা বলছে যে অনেকেই ঘাটে আটকে ছিলেন, তাদেরকে পারাপার করা হচ্ছে এবং এখানে চেকপোস্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা বলছেন লকডাউন বাস্তবায়নের চেষ্টা করছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়ার সর্বশেষ। আমরা চলে যাচ্ছি রাজধানী গুলিস্তানে, সেখানে আছেন রিপোর্টার সালেহি। উজ্জ্বল, গুলিস্তানে আসলে সদরঘাট থেকে যারা দক্ষিণবঙ্গ থেকে এসেছেন, দক্ষিণবঙ্গের মানুষ এখন সদরঘাটে আসার পরে তারা এখন পড়েছেন বিড়ম্বনায়। সকাল থেকে যেহেতু কার্যকরীভাবে লকডাউন শুরু হয়েছে, সুতরাং গণপরিবহন বন্ধ। আর এই গণপরিবহন বন্ধ থাকায় মানুষের ভোগান্তি কিন্তু চরমে। সকাল থেকে রাতভর যে সমস্ত লঞ্চগুলো সদরঘাটে এসে পৌঁছেছে, সেই সমস্ত মানুষগুলো এখন রাস্তায় বেরিয়েছেন। ঢাকায় যেখানে থাকেন বা যার যেখানে কর্মস্থল, সেখানে তারা আসলে যোগ দেওয়ার জন্য বেরিয়েছেন, কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় তারা পায়ে হেঁটেই রওনা দিয়েছে। আপনি দেখছেন যে সকাল একেবারে ভোর থেকে আসলে এইরকম জনস্রোত পুরো গুলিস্তান থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন অঞ্চল পর্যন্ত আসলে ছড়িয়েছে। এখন যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা একেবারে ক্লান্ত শ্রান্ত মানুষ। তারা বলছেন তাদের হাঁটার মতো এখন আর সেই এনার্জি নাই, তারা এখন এখানে দাঁড়িয়ে আছেন কোনো বাসের আশায়। আসলে যেহেতু কার্যকরীভাবে কঠোর বিধিনিষেধ চলছে, সুতরাং রিক্সা, ভ্যান অথবা অন্য কোনো বাহন যেভাবে পারছেন গাদাগাদি করে মানুষ তার উপরে চেপে বসছেন। একটি রিক্সা আসলে মানুষ সেখানে হামলে পড়ছেন, শত শত মানুষ সেই রিক্সায় গিয়ে ওঠার চেষ্টা করছেন। একটি রিক্সায় গাদাগাদি করে অথবা কোনো ভ্যানে অথবা ছোট মিনি ট্রাকে করে শত শত মানুষ আসলে গাদাগাদি করে এইভাবে পাড়ি দিচ্ছে, এইভাবে যাচ্ছেন তাদের গন্তব্যে, তাদের কর্মস্থলে। আমরা সকাল থেকে দেখেছি শুধুমাত্র এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মানুষগুলা বের হয়ে আসার পরে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা এই গুলিস্তান থেকে সদরঘাট থেকে যারা যাবেন উত্তরা, টঙ্গী, গাজীপুর বিমানবন্দর অথবা সাভারে, সেই লোকগুলোর ভোগান্তি কিন্তু একেবারে চরমে। মানুষ হাঁটতে হাঁটতে ক্লান্তশ্রান্ত মানুষ পথের প্রান্তে আসলে বসে পড়ছেন এবং এইভাবে আসলে তারা সকাল থেকে কষ্ট করে হেঁটে গন্তব্যের দিকে যাওয়ার চেষ্টা করছেন। তারা আসলে বলছেন যে এই যে অবস্থা, তার যারা বিশেষ করে গাজীপুরের দিকে বা যারা এয়ারপোর্ট আরও উত্তরার দিকে যারা যাবেন তাদের ভোগান্তি কিন্তু সীমাহীন বলা যেতে পারে। সকাল থেকে দক্ষিণবঙ্গ থেকে যতগুলো মানুষ যারা এসেছে তারা পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। সেই মানুষের মিছিল এখন ছড়িয়ে রাজধানীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বলা যেতে পারে পুরো রাজধানী জুড়ে এখন ঢাকায় ফেরা মানুষের স্রোত রয়েছে। তো মৌটুসী, এই ছিল আমার কাছে ঢাকায় ফেরা মানুষের গুলিস্তান থেকে সর্বশেষ। বিধিনিষেধের মধ্যেও ঢাকায় ফিরছেন অনেকেই। সরাসরি যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজবুস সালিহি ও নাসির উদ্দিন উজ্জ্বল। সময় সংবাদে আরও থাকছে, ভারতে বার্ড ফ্লুতে একজনের মৃত্যুতে বাংলাদেশে উদ্বেগ। এখনই সচেতন না হলে ভয়াবহতার শঙ্কা। সব ধরনের প্রস্তুতির দাবি প্রাণী সম্পদ বিভাগের। 24 ঘন্টায় রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় মারা গেছেন 95 জন, এর মধ্যে রাজশাহীতে 22 জন। সবশেষ খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব। মৌটুসী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় করোনা উপসর্গে 22 জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত এই মৃতের ঘটনাগুলো ঘটেছে। এদের মধ্যে 6 জনের মধ্যে করোনার পজিটিভ পাওয়া গেছে, বাকি 15 জনের ছিল উপসর্গ এবং তার মধ্যে একজন কিন্তু নেগেটিভ হয়েও মারা গেছেন। এবং এই ক্ষেত্রে রাজশাহী থেকে সব থেকে বেশি মৃতের হার 11 জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় কিন্তু 61
61 জন নতুন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে কিন্তু অধিকাংশই গ্রাম থেকে আসা। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যে হিসেবটি আমাদেরকে দিয়েছে এখন পর্যন্ত, সেটি কিন্তু গত দিন কিন্তু 31 জন ভর্তি হয়েছিল এবং গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 61 জন, অর্থাৎ রোগীর সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়েছে। এবং আমরা সকাল থেকে এখন পর্যন্ত জরুরি বিভাগ থেকে যেটি জানতে পেরেছি, করোনা এবং উপসর্গ নিয়ে কিন্তু আরও 7 জন ভর্তি হয়েছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 2টি পিসিআর ল্যাব রয়েছে, সেই 2টি পিসিআর ল্যাবে যে করোনা শনাক্ত জন্য নমুনা যে নেওয়া হয়েছে, সব থেকে কম নমুনা নেওয়া হয়েছে গতকালকেই, সেটি 66টি, এবং সেখান থেকে কিন্তু 22 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে, যেটি কিনা 3.3%। এবং এই যে করোনা সংক্রমণের হার, সেটি কিন্তু গেল 1 মাসের তুলনায় অনেক বেশি নিম্নমুখী। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে এখানে সংক্রমণ কমলেও যেহেতু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল একটি বিভাগীয় হাসপাতাল, সেই কারণে কিন্তু এখানে প্রায় 10টিরও বেশি জেলা থেকে রোগী আসছে এবং এখানে ভর্তি হচ্ছেন। এবং আপনারা জানেন যে বেশ কয়েক দফায় কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে করোনার জন্য নির্ধারিত শয্যা সংখ্যা, সেটি বাড়ানো হয়েছে এবং প্রায় 5 দফায় সেটিকে বাড়িয়ে 513টিতে নিয়ে যাওয়া হয়েছে, যার বিপরীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 443 জনের ওপরে রোগী ভর্তি আছেন। এই তুলনামূলকভাবে কিন্তু এখানকার রোগীর স্বজনদের সাথে আমরা কথা বলছিলাম সকাল থেকে, তারা যেটি জানাচ্ছেন যে ভেতরে আসলে আইসিইউ বেড মাত্র 22টি নির্ধারণ করা হচ্ছে করোনা রোগীর জন্য, এবং সে কারণে আইসিইউ সংকটটি অনেক বেশি। এবং প্রত্যেক দিন 50 থেকে 70 জনের কিন্তু আইসিইউ যে চাহিদা, সেটির তালিকা প্রত্যেক দিন রোগীর স্বজনরা দিচ্ছেন, তারপরে কিন্তু এখানে আইসিইউ পাওয়া যাচ্ছে না, কারণ আইসিইউর শয্যা সংখ্যাই আসলে কম। তো সেই জায়গা থেকে একটি ডেডিকেটেড হাসপাতাল কিন্তু একটি প্রয়োজন বলছেন এখানকার চিকিৎসকরা, এবং সেটির ব্যবস্থা চলছে। এইটি হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় অনেক দিন থেকেই বলছেন, এবং যেহেতু এটি সহজেই করে ফেলা সম্ভব নয়, সে কারণে কিন্তু সেটির ব্যবস্থা চলছে। রাজশাহী নগরীর যে সদর হাসপাতালটি, সেটিকে একটি ডেডিকেটেড হাসপাতাল করার চেষ্টা চলছে। এবং এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি বেসরকারি একটি হাসপাতাল সিডিএম, সেখানে কিন্তু মাত্র 5টি শয্যা রয়েছে আইসিইউতে, এবং সেইটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। তো মৌটুসী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী মেডিকেল কলেজের সামনে থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সময় সংবাদে আরও থাকছে, গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের উদ্বোধন আজ, বিধিনিষেধের বেড়াজালেও প্রস্তুত টোকিও। 4 ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন বাংলাদেশের 6 অ্যাথলিট। সাগরে 65 দিন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে, তাই কক্সবাজার উপকূলের লক্ষাধিক জেলে সাগরে যেতে পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘদিন নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে যাবে, এতে মহাখুশি জেলেরা। আরও জানাচ্ছেন সুজউদ্দিন রুবেল। নীল আকাশ, স্বচ্ছ নদীর জলে শত শত ট্রলার, প্রকৃতি বলে দিচ্ছে সাগরে শিকারে যাবার উপযুক্ত সময়, তাই কক্সবাজার উপকূলে মহাব্যস্ত জেলেরা। সাগরে 65 দিনের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন উপকূলে পড়েছিল মাছ ধরার ট্রলারগুলো, অনেক ট্রলারে পড়েছিল মরিচা, কিন্তু জেলেরা ফিরে কেউ ট্রলারে তুলছেন জাল, রশি ও নানা সামগ্রী। দিছি কোম্পানি তেল ভরবলে বাজার টাজার করি টাকা যখন 2-10 দিন থাকুম, আল্লাহ মাছ পয়সা দিলে গাড়ার 65 দিন অবরোধ আছিল। সাগরে তো কোনো বাংলাদেশের পড়তে জানো তো, আল্লাহ নামলে এখন সাগরে মাছ হইবে, আমরা যাইলে ইনশাল্লাহ মাছ পাবো। এই ট্রলার মালিক জানালেন তার সব ট্রলার মাছ ধরতে সাগরে যেতে প্রস্তুত। এখন আমার মালিকানাধীন 5টা ট্রলার আছে, আমি সবগুলো একদম প্রস্তুতি নিয়েছি, কিছু যেন মাছ রিজিক পাই সেজন্য আমরা সবাই প্রত্যাশা নিয়ে আসি। আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা বললেন, কষ্ট করে নিষেধাজ্ঞার সব নিয়ম পালন করেছে জেলেরা, এখন সাগরে ভালো মাছ পেলেই সব কষ্ট সার্থক হবে। বিশাল যদি মাছ হয় তাইলে আমরা আবারও আশা বুক বাঁধতে পারবো, আমরা খুশি, আমাদের বিশেষ জেলেরা খুশি উল্লাসিত হবে। কক্সবাজারে ছোট বড় 8000-এর অধিক মাছ ধরার ট্রলার থাকলেও নিবন্ধিত ট্রলারের সংখ্যা 6000, আর উপকূলে জেলে রয়েছেন লক্ষাধিকের বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফের কঠোর বিধিনিষেধের আওতায় দেশ, ঘাটে সড়কে রাজধানী ফেরত মানুষের ঢল। নির্দেশনা মানাতে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চেকপোস্ট। জেলা শহরে হু হু করে বাড়ছে করোনায় মৃত্যুর মিছিল।
ঢাকার বাইরে 24 ঘন্টায় 115 জনের মৃত্যু। অসচেতনতা ও চিকিৎসা নিতে গাফিলতি কারণ বলছেন চিকিৎসকরা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।